এক আমেরিকান এজেন্সি মানুষের উপরে এক্সপেরিমেন্ট করে তাদের ডিএনএ পরিবর্তন করে তাদেরকে তৈরি করতে থাকে সুপার অ্যাসাসিনে। কিন্তু হঠাৎ এই ডেঞ্জারাস অ্যাসাসিনগুলো একসময় সেই এজেন্সির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর আমেরিকার বুকে যত বড় বড় মাফিয়া ছিল তাদের সামনে আজরাইলের মতো হাজির হতে থাকে, সেই সাথে তাদেরকে এই দুনিয়া থেকে খতম করে দিতে থাকে। আর এই অ্যাসাসিনগুলো এমন অস্থির উপায়ে মানুষ মারতে থাকে যেটা দেখার পরে তোমার মাথাও ঘুরে উঠবে। বলছিলাম 2015 সালের হিটম্যান মুভির দ্বিতীয় পর্ব হিটম্যান এজেন্ট 47 মুভির কথা। যারা হিটম্যান মুভির প্রথম পর্ব দেখেছো তারা অনুমান করতে পারছো যে এই মুভি কোন অস্থির লেভেলে হতে চলেছে। তাই আর কোনো প্রকার প্যাচাল না বাড়িয়ে চলো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ডেলিগো নামের একজন লোককে দেখতে পাই। এই লোক মূলত একজন জেনেটিক সায়েন্টিস্ট, সেই সাথে আমেরিকার একজন কুখ্যাত মাফিয়া। তাকে দেখা যায় কোনো এক কারণে সে ভয়ানক এক চিন্তা নিয়ে দ্রুত তার অফিসের দিকে যাচ্ছে। অবশেষে সে তার অফিসে পৌঁছে গেলে সে তার সামনে দুজন গার্ডকে বসে থাকতে দেখতে পায়। তবে যখন সে ওই দুই গার্ডের ঘাড়ের উপরে হাত রাখে, এবার দেখা যায় সেই দুই গার্ড আগে থেকেই হেডশট খেয়ে মরে সেখানেই পড়ে রয়েছে। কিছু বুঝে ওঠার আগেই তার সাথে আসা আরো দুজন সিকিউরিটির মাথার খুলি কোথায় থেকে বুলেট এসে উড়ে যেতে থাকে। ফাইনালি এবার আমরা দেখতে পাই সেই আগের দুই গার্ড সহ বাকি সকল সিকিউরিটির খুলি উড়িয়ে দিয়েছে এই মুভির আসল হিটম্যান এজেন্ট 47। এজেন্ট 47 কে দেখা মাত্রই ডেলিগোর মাথা পুরাই খারাপ হয়ে যায়। এজেন্ট 47 তার অফিস পর্যন্ত পৌঁছে গেছে, মানে আজকে হতে চলেছে তার জীবনের শেষ দিন। তবে ডেলিগো এজেন্ট 47 কে কথার মাঝে ব্যস্ত রাখে আর তার জন্য ড্রিঙ্কস বানাতে থাকে। তবে এজেন্ট 47 তার এই কাহিনী ধরে ফেলে আর তাকে একটা কড়া ওয়ার্নিং দিয়ে জানিয়ে দেয় এবারের জন্য তাকে মাফ করে দেওয়া হলো। যদি এরপর থেকে এজেন্ট 47 এর পেছনে তার লোকজন লাগতে আসে তবে কাউকে সে ছেড়ে দেবে না। যাই হোক, এমন এক থ্রেড দিয়ে এজেন্ট 47 তার অফিস থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু ডেলিগো এজেন্ট 47 কে মারার জন্য যখন তার সাজানো ওয়েপেন বক্স খুলে, এবার সে দেখতে পায় যে এজেন্ট 47 আগে থেকেই তারই সেই বক্সের মধ্যে টাইম বম্ব সেট করে রেখেছে। ফলে ডেলিগো সেখান থেকে সরে আসার আগেই এক ব্লাস্টে তার অধ্যায় খালাস হয়ে যায়। শুধু এটুকুই না, মুভির পরবর্তী সিনগুলোতে এমন এমন সব কাহিনী দেখতে চলেছো। আর এই এজেন্ট 47 নামক হিটম্যান এমন ভাবে মাফিয়া কিল করতে থাকে যেটা দেখার পরে তুমিও আর চোখ সরাতে পারবে না। তবে তার আগে চলো জেনে নেওয়া যাক যে এই ডেলিগো নামের মাফিয়া এজেন্ট 47 এর সাথে কি এমন করেছিল যার কারণে তার পুরো গ্যাংব্যাং সহ তাকে এমন নির্মম ভাবে বিদায় নিতে হলো। আসলে এই ডেলিগো নামের মাফিয়া একজন মেয়েকে বেশ কিছু বছর ধরে খুঁজে বেড়াচ্ছে, আর সেই মেয়ের নাম হলো কাটিয়া। এখানে তোমাদের এই কাটিয়া নামের মেয়ের পরিচয় সম্পর্কে আগে দুই লাইন জানিয়ে রাখি। এই কাটিয়া নামের মেয়ের বাবা হচ্ছে একজন বিখ্যাত সায়েন্টিস্ট যার নাম ডক্টর পিটার। আর এই ডক্টর পিটারই প্রায় 30 বছর আগে এই হিটম্যান এজেন্ট 47 কে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল আর তার এজেন্সিতে এনে তার উপরে জেনেটিক্যালি এক্সপেরিমেন্ট করে তাকে সুপার অ্যাসাসিন বানিয়েছিল। এজেন্সিতে হাজার হাজার বাচ্চাদেরকে একইভাবে জেনেটিক্যালি এক্সপেরিমেন্ট করে তাদের সুপার অ্যাসাসিন বানানো হতো আর তাদেরকে বারকোডের মাধ্যমে বিভিন্ন ধরনের নাম দেওয়া হতো। আর সেখানেই এই হিটম্যানের মাথার পেছনে বারকোড দিয়ে ট্যাটু করে তার কোড নেম দেওয়া হয়েছিল এজেন্ট 47। তবে এক পর্যায়ে আমেরিকার গভর্নমেন্ট জেনে যায় যে এই ডক্টর পিটার রাস্তার অনাথ বাচ্চাদেরকে ধরে এনে তার এজেন্সিতে রেখে তাদের উপরে জেনেটিক্যালি এক্সপেরিমেন্ট করছে আর সেই বাচ্চাদেরকে সুপার অ্যাসাসিন বানিয়ে বিভিন্ন অপরাধ ও অপকর্মে লাগিয়ে দিচ্ছে। ফলে আমেরিকার সরকার তার সেই এজেন্সিতে অভিযান চালানোর আগেই ডক্টর পিটার তার পুরো এজেন্সি নিজের হাতেই ধ্বংস করে দেয়। আর আমেরিকার পুলিশদের হাতে ধরা পড়ার আগে সে আমেরিকা থেকে নিজেকে পুরোপুরি ভাবে গায়েব করে নেয়। এই ঘটনার 30 বছর পরে সিন্ডিকেট নামের আরো একটি এজেন্সি ডক্টর পিটারের সেই এক্সপেরিমেন্ট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। তবে তারা খুব দ্রুতই বুঝতে পারে যে ডক্টর পিটারের সেই এক্সপেরিমেন্ট মানুষের মধ্যে চালাতে হলে অবশ্যই ডক্টর পিটারকে দরকার, কারণ সে কোন ফর্মুলা দিয়ে মানুষের ডিএনএ রিপ্লেস করে জেনেটিক পরিবর্তন করত সেটা একমাত্র ডক্টর পিটারই জানে। তবে বহু বছর ধরে খোঁজার পরেও তারা ডক্টর পিটারের কোনো সন্ধান করতে পারে না। অবশেষে তারা হাতে পেয়ে যায় ডক্টর পিটারের একমাত্র মেয়ে কাটিয়ার ছোটবেলার একটি ছবি। আর কাটিয়ার সেই ছবি তার বাবার ছবির সাথে ম্যাচ করে তারা কাটিয়ার বর্তমান একটি স্ট্রাকচার বানিয়ে ফেলে। আর এরপর থেকেই সেই সিন্ডিকেট নামক এজেন্সি বেশ কয়েকজন গ্যাংস্টার লাগিয়ে দেয় কাটিয়াকে খোঁজার জন্য। তবে এই কাটিয়া নামের মেয়েকে খুঁজতে এসে এত বড় এক গ্যাংস্টারের যে কি করুণ পরিণতি হলো সেটা তোমরা নিজের চোখেই দেখলে। এবার চলো দেখে নেওয়া যাক এজেন্ট 47 বাকি সকল গ্যাংস্টারদের অবস্থা কি করেছিল।
কিকেটস বাংলাদেশ ও ভারতের জন্য অন্যতম সেরা ও নিরাপদ একটি অ্যাপ। এখানে খেললেই পাচ্ছ দারুণ সব অফার। অ্যাকাউন্ট খুললেই 100টি স্পিন একদম ফ্রি। জন্মদিনে পাচ্ছ 1000 টাকা বোনাস। সপ্তাহ জুড়ে স্লটে জিতো 22,000 টাকা পর্যন্ত বোনাস। জেডিবিতে প্রতিদিন 500% ডিপোজিট বোনাস সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত। বন্ধুকে রেফার করে প্রতি মাসে জিততে পারো 3,77,777 টাকা পর্যন্ত। মাত্র 500 টাকা ডিপোজিটেই পাচ্ছ ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস। আর জেতা টাকাগুলো বাংলাদেশ ও ভারতের যে কোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজেই তুলেও নেওয়া যায়। তো আর দেরি কেন, পিন কমেন্ট থেকে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো এবং উপার্জনের যাত্রা শুরু করো। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র। এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। সিন্ডিকেট নামক কোম্পানির এক মাফিয়াকে এমনভাবে ছাতু করে দেওয়ার নিউজ যখন তাদের হেডকোয়ার্টারে পৌঁছায়, তখন সিন্ডিকেট কোম্পানির আসল মাফিয়া ডেভিড বুঝতে পারে যে এই এজেন্ট 47 কে এত সহজে মারা সম্ভব নয়। সেই সাথে তারা যদি কার্টিয়ার বাবা ডক্টর পিটার পর্যন্ত পৌঁছাতে চায়, তবে যেভাবেই হোক এই এজেন্ট 47 কে মেরে কার্টিয়াকে আগে কিডন্যাপ করতে হবে। কারণ তারা 100% শিওর যদি ডক্টর পিটার বেঁচে থাকে তবে কার্টিয়াই একমাত্র তার বাবা পর্যন্ত তাদের পৌঁছে দিতে পারবে। তাই আর দেরি না করে সিন্ডিকেট কোম্পানির আসল মাফিয়া ডেভিড তার সব থেকে শক্তিশালী একজন অ্যাসাসিনকে পাঠায় এজেন্ট 47 কে মেরে কার্টিয়াকে ধরে নিয়ে আসতে। আর এই অ্যাসাসিনের নাম হচ্ছে জন স্মিথ। এখানে তোমাদের জানিয়ে রাখি যে এই জন স্মিথ নামের অ্যাসাসিন কিন্তু সাধারণ কোনো অ্যাসাসিন নয়। তার পুরো বডি টাইটানিয়াম ধাতু দিয়ে বানানো হয়েছে। মানে এই জন স্মিথকে হত্যা করা কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে আমরা জার্মানির বার্লিন শহরে কার্টিয়াকে দেখতে পাই, যে নিজের বাবাকে খোঁজার জন্য এক সায়েন্টিস্টের দরজা থেকে আরেকজনের দরজায় ঘুরে বেড়াচ্ছে, যারা আজ থেকে 30 বছর আগে তার বাবার সাথে একই এজেন্সিতে কাজ করত। আরেকদিকে আমরা এজেন্ট 47 কে দেখতে পাই, যে নিজেও কার্টিয়াকে খোঁজার জন্য চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। তবে অবশেষে সে তার রুমে ফিরে আসে আর তার ল্যাপটপ অন করে কোটি কোটি মানুষের মধ্যে থেকে কার্টিয়ার আইডেন্টিটি ম্যাচ করতে থাকে। এভাবে অনেকক্ষণ খোঁজার পরে অবশেষে এজেন্ট 47 কার্টিয়ার ফেস ডিটেক্ট করতে সক্ষম হয়। আর সেও এবার স্যাটেলাইট ম্যাপের মধ্যে দেখতে পায় যে কার্টিয়া বর্তমানে রয়েছে জার্মানির বার্লিনের এক স্টেশনের মধ্যে। সে একদম শিওর হওয়ার জন্য কার্টিয়ার ছবির সাথে সেই মেয়ের ফেস রিকগনাইজ করার চেষ্টা করতে থাকে এবং অবশেষে কার্টিয়ার সাথে ওই মেয়েটির ছবি 100% ম্যাচ হয়ে যায়। আর এবার এজেন্ট 47ও কার্টিয়ার আসল লোকেশন জানতে পারে। পরের দিন সকালে কার্টিয়া যখন সেই স্টেশন থেকে ফিরে যাচ্ছিল, হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় সিন্ডিকেট কোম্পানির পাঠানোর সেই অ্যাসাসিন জন স্মিথ। সে এসে আগে কার্টিয়ার ব্রেন হিপনোটাইজ করতে থাকে। সে কার্টিয়াকে বলতে থাকে, একজন হিটম্যান তোমাকে খুঁজে বেড়াচ্ছে হত্যা করার জন্য, আর আমি এসেছি তোমাকে বাঁচানোর জন্য। কারণ আমার কাছে খবর আছে যে সেই হিটম্যান তোমাকে হত্যা করার পরে তোমার বাবাকে হত্যা করতে চায়, কারণ তোমার বাবা ছিল আমেরিকার সবথেকে বিগেস্ট সায়েন্টিস্ট। মেয়ে মানুষের মন বলে কথা রে ভাই। সে স্মিথের কথা সোজাসুজি বিশ্বাস করে নেয় আর তার সাথে সেখান থেকে চলে যেতে থাকে। তবে ঠিক ওই সময়ে একই স্টেশনে এজেন্ট 47 চলে আসে আর কার্টিয়ার সাথে স্মিথকে দেখা মাত্রই সে স্মিথের দিকে ফায়ার করতে থাকে। এখানে এই কাহিনী দেখে কার্টিয়া ভাবতে থাকে যে স্মিথ একটু আগে তাকে যা বললো তার সবই সত্য। ফলে সে স্মিথের হাত ধরে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে এক পর্যায়ে স্মিথ পেছন থেকে এসে এজেন্ট 47 এর উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে নিয়ে ট্রেনের লাইনের মধ্যে পড়ে যায়। তবে মারামারি করতে করতে এক পর্যায়ে এজেন্ট 47 স্মিথকে এক লাথি মেরে ট্রেনের লাইন থেকে দূরে সরিয়ে দেয়। তবে ঠিক তখনই স্মিথ দেখতে পায় যে লাইনের ওপর দিয়ে একটি বুলেট ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছে তাদের দিকে। একদম সেই সময়ে এজেন্ট 47 সেই ট্রেনের নিচে শুয়ে পড়ে। আর এই সুযোগে এদিকে স্মিথ কার্টিয়াকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে থাকে। তবে সেখান থেকে হিটম্যান আবারও উঠে আসে আর সেই গাড়ির সামনে দাঁড়িয়ে সেই গাড়ির ড্রাইভারের মাথার খুলি বরাবর এক ফায়ার করে বসে। ফলে মারাত্মক হেডশট খাওয়ার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে পুরো গাড়ি উল্টে যায়। তবে এজেন্ট 47 সেই গাড়ির কাছে পৌঁছানোর আগে স্মিথ কার্টিয়াকে সেখান থেকে বের করে নিয়ে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যায়। কিছু দূর আগানোর পরে স্মিথ দেখতে পায় যে এজেন্ট 47 অলরেডি তাদের পেছনে পেছনে আবারও এগিয়ে আসা শুরু করেছে। ফলে আর কোনো উপায় না পেয়ে এবার স্মিথ ভেবেই নেয় যে হয়তো তাদের এখানেই এজেন্ট 47 এর হাতে ধরা দিতে হবে। তবে হঠাৎ স্মিথ দেখতে পায় যে তারা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে একটি আমেরিকান এম্বাসি।
ফলে স্মিথ তার গান বের করে আকাশের দিকে কয়েকটা ব্ল্যাঙ্ক ফায়ার করে। আর এমন এক বিদেশি অ্যাম্বাসির সামনে এমন ওপেন গোলাগুলি করার কারণে সেই অ্যাম্বাসিতে পেট্রোলিং এ থাকা আমেরিকান নেভি সিলের কয়েকটি ফোর্স এসে তাদের দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে, সেই সাথে তাদেরকে গান ডাউন করে সারেন্ডার করতে বলে। আর স্মিথ তো আসলে এটাই চাচ্ছিল যে অ্যাম্বাসিতে থাকা স্পেশাল ফোর্সেস স্কোয়াড তাদেরকে গ্রেপ্তার করে নিক, যেন তারা এজেন্ট 47 এর হাত থেকে এই যাত্রায় বাঁচতে পারে। সেখানে অ্যাম্বাসিতে থাকা আমেরিকান স্পেশাল ফোর্সের স্কোয়াড তাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে অ্যাম্বাসির ভেতরে নিয়ে যেতে থাকে। আর এই কাহিনী দেখার পর এজেন্ট 47 আর এক পাও সামনে এগোয় না, বরং ওই জায়গা থেকে সে পেছনে সরে আসে। কি ভাবছো এজেন্ট 47 এত সহজেই তাদেরকে ছেড়ে দিবে? যাই হোক, এদিকে অ্যাম্বাসির ভেতরে দেখা যায় স্মিথ ও কার্টিয়াকে ধরে এনে কঠিন ভাবে ইন্টারোগেট করা হচ্ছে যে তারা কেন আমেরিকান অ্যাম্বাসির দিকে ফায়ার করলো। কিন্তু এদিকে বাইরে দেখা যায় এজেন্ট 47 তার এক বিশাল স্নাইপার রাইফেল নিয়ে এসে হাজির হয়েছে অ্যাম্বাসির সামনে। যখন সে অ্যাম্বাসিতে ঢুকতে যায় তখন সেখানের সিকিউরিটিরা তার সেই ব্যাগ সহ তার পুরো বডি তল্লাশি করতে যায়। এবার তারা ওই ব্যাগ স্ক্যানার মেশিনে ঢুকিয়ে দেওয়ার পরে সেখানে থাকা সিকিউরিটির চোখ একদম বড় বড় হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে এই মাল তার ব্যাগের মধ্যে করে বিশাল এক 15 ক্যালিভার স্নাইপার রাইফেল নিয়ে এসেছে। এবার ওই ব্যাগ রেখে যখন তারা পুরো বডি সার্চ করতে যায়, এবার দেখতে পায় যে তার পুরো বডিতে যেখানে সেখানে গান লোড করে রাখা হয়েছে। ফলে দ্রুত সেখানে আরো সিকিউরিটি চলে আসে আর এজেন্ট 47 কে হ্যান্ডস আপ সারেন্ডার করতে বলে। আর সেই সিকিউরিটির কথা মতো এজেন্ট 47 নিজেকে সারেন্ডার করে দেয় আমেরিকান অ্যাম্বাসির ডিউটিতে থাকা সকল সিকিউরিটির হাতে। এখানে তোমরা হয়তো ভাবছো যে এজেন্ট 47 চাইলে তো একাই সকল সিকিউরিটিদের উড়িয়ে দিতে পারতো, তাহলে সে কেন সারেন্ডার করলো? আসলে এটা ছিল একটা আমেরিকান অ্যাম্বাসি। যদি এখানে সে কোনো উল্টাপাল্টা কাজ করে তবে পুরো আমেরিকার একটি ফোর্স তার পেছনে পড়ে যাবে। সেই সাথে তাকে খুঁজতে খুঁজতে আমেরিকান আর্মিরা কার্টিয়া পর্যন্ত পৌঁছে যাবে। আর কার্টিয়াকে ধরতে পারলে তারা কার্টিয়ার বাবা ডক্টর পিটারকেও ধরতে পারবে, যে বিগত 30 বছর ধরে আমেরিকার পুলিশদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই সব কিছু বিবেচনা করেই এজেন্ট 47 আমেরিকার এম্বাসি সিকিউরিটির হাতে ধরা দিয়ে দেয়। আর এখানে নিজেকে সারেন্ডার করার আরো একটি বড় কারণ হচ্ছে, যদি সে সারেন্ডার করে এজেন্সির ভেতরে ঢুকতে পারে তবে সে এজেন্সির মধ্যেই সেই অ্যাসাসিন স্মিথকে হত্যা করে কার্টিয়াকে ছাড়িয়ে নিতে পারবে। ফলাফল অস্ত্র নিয়ে অ্যাম্বাসিতে ঢোকার চেষ্টা করার কারণে সেখানের সিকিউরিটি এজেন্ট 47 কেও গ্রেপ্তার করে নেয় আর তাকেও ভেতরে নিয়ে এসে এবার শুরু হয় ইন্টারোগেট করা। একটু আগেই যেই অফিসার কার্টিয়াকে ইন্টারোগেট করছিল, এবার সেই অফিসার এজেন্ট 47 এর রুমে আসে। তারপর তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে টেবিলের সাথে বেঁধে ফেলে। এবার এজেন্ট 47 এর সেই স্নাইপার রাইফেল টেবিলের উপরে রেখে এবার তাকে ইন্টারোগেট করতে থাকে যে সে কেন এমন মারাত্মক স্নাইপার রাইফেল নিয়ে আমেরিকান অ্যাম্বাসির ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তবে এখানে এবার এজেন্ট 47 তার কোনো কথার উত্তর না দিয়ে টেবিলের উপরে একবারই মেরে বসে আর তার সেই স্নাইপার রাইফেলটি উপরের দিকে তুলে ফেলে। সেই রাইফেল যখন শূন্য থেকে টেবিলের উপরে পড়ে এবার অটোমেটিক ভাবে একটি ফায়ার হয়। এজেন্ট 47 এবার তার হাতের হ্যান্ডকাফের শিকল সেই বুলেটের দিকে ধরে আর তার হাতের হ্যান্ডকাফ খুলে নেয়। মানে বুঝতেই পারছো এই ভয়ানক হিটম্যানের হাত এবার খুলে গেছে আর সে এবার কি করতে চলেছে তা সকলের ধারণার বাহিরে। হাত ছাড়া পাওয়ার সাথে সাথে সে আশেপাশে থাকা সকল গার্ডকে একে একে মেরে শুইয়ে দিতে থাকে। সবাইকে কিল করার পরে এবার সে এসে দাঁড়ায় ওই অফিসারের সামনে। তবে এজেন্ট 47 ওই অফিসারকে কিছু করার আগে পাশের রুমে থাকা স্মিথও বুঝতে পারে যে এখানে অবশ্যই এজেন্ট 47 চলে এসেছে। তাই সে তার রুমের দেয়ালের কাজ ভেঙে পালানোর চেষ্টা করতেই সেখানে অন্য সিকিউরিটি এসে তাকে বাধা দিতে থাকে। তবে স্মিথ সিকিউরিটিদের মেরে তাদের কাছ থেকে চাবি নিয়ে তার হ্যান্ডকাফ খুলে ফেলে আর সেখান থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে কার্টিয়ার রুমে চলে আসে আর সেই চাবি দিয়ে কার্টিয়ার হাতের হ্যান্ডকাফও খুলে দেয় আর তারপর কার্টিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। আর অন্যদিকে বাইরে আমরা এজেন্ট 47 কে দেখতে পাই যে একজন গার্ডের পোশাক পরে নিয়ে রিল্যাক্সে সবার চোখের সামনে দিয়ে এম্বাসি থেকে বেরিয়ে আসছে। এদিকে স্মিথ কার্টিয়াকে গাড়িতে তুলে নিয়ে বসে আর দ্রুত ওই জায়গা থেকে পালিয়ে যেতে থাকে। তবে এজেন্ট 47 যখন বুঝতে পারে যে সে তাদেরকে আর ধরতে
পারবে না, এবার এম্বাসির সামনে তাক করে রাখা আমেরিকান সিকিউরিটিদের একটি স্নাইপার রাইফেল তুলে নেয় আর সেই স্নাইপার রাইফেল নিয়ে ছাদের উপরে চলে আসে। এরপর সে ওই স্নাইপার রাইফেল তাক করে স্মিথের গাড়ির দিকে টার্গেট লাগানো শুরু করে। এভাবে মিনিট 5 ধরে সে ওই গাড়ির দিকে টার্গেট ধরে রাখার পর এবার এক মারাত্মক শট নেয়। তার নেওয়া এই শটের বুলেট রাস্তাঘাট, মানুষজন, এমনকি ট্রেনের মধ্যে ভেদ করে দিয়ে প্রায় 3 কিলোমিটার দূরের স্মিথের গাড়ির মধ্যে বসে থাকা কার্টিয়ার হাতে যে ঢুকে যায়। পরের দিন সকালে আমরা কার্টিয়াকে দেখতে পাই একটি হোটেল রুমে স্মিথের সাথে। কার্টিয়া তার হাতের বুলেট বের করে নিয়ে এবার স্মিথকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কে আর কেনই আমার জীবন বাঁচাতে চাইছো। এখানে স্মিথ তাকে মারাত্মক রকমের মিথ্যা কথা বলে। স্মিথ তাকে জানায় যে কার্টিয়ার বাবা ছিল একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তাই তাদের এজেন্সি কার্টিয়ার বাবা ডক্টর পিটারকে খুঁজে বের করে প্রোটোকল দিতে চায়, কারণ একদল লোক তার বাবাকে খুঁজে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। ফলে কার্টিয়া স্মিথের কথায় আবারও বিশ্বাস করে নেয় আর তার বাবার লোকেশন খোঁজার জন্য এবার একটি ম্যাপ বের করে আর স্মিথের সাথে প্ল্যান করতে থাকে। কিন্তু কার্টিয়া তো জানে না যে এই মাল এসেছে তার বাবাকে খুঁজে বের করে মেরে ফেলতে। এখানে ম্যাপ বের করার পরে এবার কার্টিয়া স্মিথকে বলতে থাকে যে সে অনেক খোঁজাখুঁজি করে তার বাবার পুরান কিছু বন্ধুদের কাছ থেকে অনেক তথ্য জোগাড় করেছে আর তার বাবার শেষ লোকেশন হিসাবে সে জানতে পেরেছে যে তার বাবা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে রয়েছে। তবে সিডনি শহরের এক্সাক্ট কোন দিকে বা কোন এলাকায় রয়েছে সেটা এখনো সে জানে না। তাই তারা যদি তার বাবা ডক্টর পিটারকে খুঁজে বের করতে চায় তবে এখনই তাদেরকে অস্ট্রেলিয়ার সিডনিতে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে হঠাৎ সেই রুমের মধ্যে চলে আসে এজেন্ট 47। হঠাৎই আক্রমণ করার কারণে স্মিথ এজেন্ট 47কে প্রোটেক্ট করার কোনো সময় পায় না। ফলে এজেন্ট 47 আরামসে স্মিথকে ডাউন করে ফেলে আর কার্টিয়াকে সেখান থেকে ধরে নিয়ে চলে আসে তার রুমে। কার্টিয়ার জ্ঞান ফিরলে এবার সে এজেন্ট 47কে জিজ্ঞেস করে যে সে কেন তাকে মারতে চায়। তবে এখানে এজেন্ট 47 তাকে এমন কিছু কথা বলে যেটা শোনার পরে কার্টিয়া নিজেই একদম আকাশ থেকে পড়ে। এখানে এজেন্ট 47 তাকে জানায় তুমি কি মনে করতে পারো আজ থেকে 30 বছর আগে তোমার বাবা তোমাকে একটি টানেলের মধ্যে লুকিয়ে রেখেছিল আর কিছু লোকজন তোমাকে এবং তোমার বাবাকে হত্যা করার জন্য তোমার বাড়িতে হামলা করেছিল। এজেন্ট 47 এর এই কথাবার্তা শুনে কার্টিয়ার তার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়তে থাকে। এবার এজেন্ট 47 তাকে বলে তোমার কি মনে আছে তুমি এবং তোমার বাবা ডক্টর পিটার যখন গাড়ি করে পালিয়ে যাচ্ছিলে তখন ছোট্ট এক বাচ্চা তোমাদের বাঁচিয়েছিল। এজেন্ট 47 এর এই সকল কথাবার্তা শোনার সাথে সাথে কার্টিয়া আস্তে আস্তে তার ছোটবেলার কিছু মেমোরি মনে করতে থাকে আর আস্তে আস্তে তার সকল মেমোরি মনে পড়লে এবার কার্টিয়া বুঝতে পারে যে এই ছোট্ট বাচ্চাটি হলো এজেন্ট 47 যাকে তার বাবা ডক্টর পিটার খুব ভালোবাসতো। যখন কার্টিয়া তার ভুল বুঝতে পারে এবার এজেন্ট 47 তাকে সরাসরি জানিয়ে দেয় যে সেই হচ্ছে এজেন্ট 47 আর সে এসেছে কার্টিয়াকে মারতে নয় বরং সে কার্টিয়াকে বাঁচাতে চায় স্মিথের হাত থেকে। আর এতক্ষণ ধরে যেই স্মিথ নামের অ্যাসাসিন কার্টিয়াকে বাঁচানোর নাম করার অভিনয় করছিল সেই মূলত কার্টিয়াকে মারতে চায়, সেই সাথে তার বাবাকেও খুঁজে বের করে হত্যা করতে চায়। প্রায় 30 বছর আগের মেমোরি মনে পড়ার পরে কার্টিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে তার বাবার এমন করুণ দশার জন্য। সেই সাথে সে এই 30 বছর ধরে এজেন্ট 47 কে অনেক খোঁজার পরও তাকেও খুঁজে পায়নি। তবে যাই হোক এখন তাদের আবেগের সময় নয়, যেভাবে হোক আগে তাদের বাবাকে বাঁচাতে হবে। তবে এজেন্ট 47 কার্টিয়াকে বলতে থাকে তুমি কি জানো তোমার মধ্যে একটি সুপার পাওয়ার রয়েছে যেটা ছোটবেলায় তোমার বাবা তোমার শরীরের মধ্যেও ডিএনএ পরিবর্তনের মাধ্যমে জেনেটিক একটি পরিবর্তন করে দিয়েছিল। যদি তুমি তোমার সেই সুপার পাওয়ার খুঁজে বের করতে পারো তবে অনায়াসেই তোমার বাবাকে তুমি নিজেই রক্ষা করতে পারবে। কার্টিয়া এজেন্ট 47 এর কোনো কথাই বুঝতে পারছিল না। এবার এজেন্ট 47 কার্টিয়াকে একটি চেয়ারের সাথে হাত পা বেঁধে বিশাল বোয়িং প্লেনের একটি ইঞ্জিনের সামনে বসিয়ে দেয়। এরপর সে ইঞ্জিনের সুইচের কাছে যায় আর কার্টিয়াকে বলে যদি তুমি এই ইঞ্জিনের সামনে থেকে নিজেকে বাধা অবস্থা থেকে ছাড়িয়ে নিতে পারো তবে বোঝা যাবে যে তুমি তোমার সুপার পাওয়ার খুঁজে পেয়েছো। এটা বলে সে ওই বোয়িং প্লেনের ইঞ্জিন 800 নটিক্যাল মাইল স্পিডে চালু করে দেয়। এদিকে প্লেনের ইঞ্জিনের স্পিড যত উপরের দিকে উঠতে থাকে কার্টিয়ার চেয়ার তত প্লেনের ইঞ্জিনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে এখানে কার্টিয়া গভীরভাবে তার মনোনিবেশ করে আর অবশেষে তার হাত কিভাবে বাধা রয়েছে তার একটি ক্যালকুলেশন খুঁজে পায় আর সেই ক্যালকুলেশন অনুযায়ী সে তার হাত
হাতের বাঁধন একটা একটা করে খুলতে থাকে। যখন প্লেনের ইঞ্জিন টপ স্পিডে উঠে যায়, এবার কার্টিয়া একদম লাস্ট সময়ে তার হাতের বাঁধন খুলতে সক্ষম হয় আর দ্রুত প্লেনের ইঞ্জিনের সামনে থেকে সরে আসতেও সক্ষম হয়। যাই হোক, যখন কার্টিয়া এই পরীক্ষা থেকে নিজের জীবন বাঁচিয়ে বেরিয়ে আসে, এবার সে এজেন্ট 47 কে বলতে থাকে যে তার বাবাকে দ্রুত খুঁজে বের করার জন্য। তবে ঠিক ওই সময় দেখা যায় যে তাদের আশেপাশে সিন্ডিকেট কোম্পানির স্পেশাল ভাবে ট্রেন করা অনেকগুলো আর্মি চলে এসেছে। তাই সে কার্টিয়াকে জানায় যে তার বাবাকে অবশ্যই খুঁজে দিবে, তবে বর্তমানে এখন তাদের আগে এখান থেকে বের হতে হবে, কারণ এই আর্মিগুলা খুবই ডেঞ্জারাস। সে আস্তে আস্তে সেই প্লেনের ইঞ্জিনের সুইচের কাছে যায় আর সেই ইঞ্জিনটিকে আরো বেশি নটিক্যাল মাইলে চালিয়ে দেয়। সেই সাথে ওই প্লেনের ইঞ্জিনটি ওই আর্মিদের দিকে ঘুরিয়ে দেয়। এদিকে প্লেনের ইঞ্জিন এত স্পিডে উঠতে থাকে যে আশেপাশে থাকা সকল লোহার জিনিসপত্রগুলো সে সেই প্লেনের ইঞ্জিনের দিকে টেনে নিতে থাকে। অন্যদিকে এজেন্ট 47 প্রথমে দুজনের পেছনে এসে দাঁড়ায়, তারপর একজনের রাইফেল তুলে নিয়ে অন্যজনের মাথার খুলি উড়িয়ে দেয় আর আরেকজনকে তার পাশে ঘুরতে থাকা একটি গ্রাইন্ডার মেশিনের মধ্যে ফেলে দিয়ে একদম পিষে দেয়। এবার সেখান থেকে আরেকটু দূরে যায়, তারপর একটি ইলেকট্রিক ড্রিল মেশিন হাতে তুলে নেয়। এবার তার পাশে আরো একজন আর্মি আসার সাথে সাথেই সে ওই ড্রিল মেশিন দিয়ে একজনের মাথা ফুটো করে দেয়। এরপর সে কার্টিয়াকে নিয়ে ওই জায়গা থেকে কিছু দূরে চলে আসে আর সেখানে আরো দুজন আসা মাত্রই সে একটি ব্রাটনে পেস করে, ফলে বিশাল দুইটি হ্যামারে চাপ খেয়ে একসাথে দুজনে একেবারেই ভর্তা হয়ে যায়। এভাবে সে একের পর এক ফাঁদ দিয়ে আস্তে আস্তে স্পেশাল ভাবে ট্রেন করা আর্মিগুলো ওদের খতম করতে থাকে। যখন সেখানে আরো স্পেশাল আর্মি আসা শুরু করে, এবার এজেন্ট 47 কার্টিয়াকে অন্য একটি রাস্তা দেখিয়ে দিয়ে সেদিক দিয়ে বেরিয়ে যেতে বলে। এরপর সে একটি ফ্যানের ব্লেড তুলে নেয় এবং সেই ব্লেড দিয়ে একজনের ঘাড় থেকে বডি একদম আলাদা করে দেয়। কিন্তু অন্যদিকে কার্টিয়া যেই পালানোর জন্য বের হওয়ার চেষ্টা করে, হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় সেই অ্যাসাসিন স্মিথ। এবার সে আর কোনো কথা না বলেই কার্টিয়ার মাথা ধরে একবারই মেরে বসে প্লেনের ইঞ্জিনের সাথে। তবে ঠিক ওই মুহূর্তে কার্টিয়াকে বাঁচাতে তার পেছনে এসে দাঁড়ায় এজেন্ট 47। এবার শুরু হয় দুই মারাত্মক অ্যাসাসিনের কঠিন লড়াই। এখানে মারামারির এক পর্যায়ে এজেন্ট 47 স্মিথের বুকের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। তবে এবার সে বুঝতে পারে যে এই স্মিথ হচ্ছে টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি, যার কারণে তার বডিতে চাকু লাগলেও তার কিছুই হবে না। আর এই সুযোগে স্মিথ এজেন্ট 47 কে এমন মার শুরু করে যে তাকে মারতে মারতে একদম আধমরা করে ফেলে। তবে ওই প্লেনের ইঞ্জিন এত স্পিড উঠে যায় যে আশেপাশে থাকা সকল কিছুকেই তার দিকে টেনে নিতে থাকে। সেই সাথে সেখানে থাকা সকল আর্মিগুলো উড়ে যেতে থাকে প্লেনের ব্লেডের মধ্যে। ব্লেডের মধ্যে পড়ার সাথে সাথেই তারা একদম কেটে কুচি কুচি হয়ে যেতে থাকে। এই কাহিনী দেখে স্মিথ ওই প্লেনের ইঞ্জিনের রাডার এরিয়া থেকে দূরে জাম্প করে সরে যায়। আর এদিকে এতগুলো মানুষ একসাথে প্লেনের ইঞ্জিনের মধ্যে যাওয়ার কারণে প্লেনের ইঞ্জিনে এক বিশাল ধরনের বিস্ফোরণ ঘটে। আর এই সুযোগে এজেন্ট 47 কার্টিয়াকে তুলে নিয়ে সেখান থেকে আরামসে বেরিয়ে চলে আসে। মুভির সিন শিফট হলে আমরা কার্টিয়া ও এজেন্ট 47 কে দেখতে পাই, যারা একটি এয়ারপোর্টে এসেছে। মূলত তারা জার্মান থেকে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে এসে ল্যান্ড করেছে। তবে এখানে এজেন্ট 47 কার্টিয়াকে জানায় তাদের খুব সাবধানে এয়ারপোর্টের সকল সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়ে এই এয়ারপোর্ট থেকে বের হতে হবে। এই সকল কথা বলতে বলতে এজেন্ট 47 তার পাশে থাকা এক পাইলটের এক ব্লেজার তুলে নেয় আর সেটি তার গায়ে পরে নেয়। এরপর কো পাইলটের একটি হ্যাট তুলে নিয়ে তার মাথায় পরে নেয় আর কার্টিয়াকে জানায় সে যেন এয়ারপোর্টের পেছন দরজা দিয়ে রাস্তায় তার জন্য অপেক্ষা করে। তার কথা মতো কার্টিয়া পেছন দরজা দিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ফলে সে সিসিটিভি ক্যামেরা ফাঁকি দেওয়ার জন্য সোজা পথে না যেয়ে ক্যামেরার দিকে উল্টাভাবে হাঁটতে থাকে। তবে এত কিছু করার পরেও একদম লাস্ট সময়ে কার্টিয়া এয়ারপোর্টের বাইরে এসে একটি ক্যামেরার সামনে পড়ে যায়। ফলাফল এয়ারপোর্টে থাকা সিন্ডিকেট কোম্পানির সিকিউরিটিরা তাকে ডিটেক্ট করে ফেলে যে কার্টিয়া বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টে রয়েছে। এদিকে প্লেনের ইঞ্জিন বিস্ফোরণের পরে স্মিথ আবারও কার্টিয়ার সেই হোটেল রুমে যায় আর সেখানেই ম্যাপ খুঁজে বুঝতে পারে যে বর্তমানে কার্টিয়া তার বাবাকে খুঁজতে অস্ট্রেলিয়ার সিডনিতেই গেছে, যেটা গত রাতে সে তার সাথে আলোচনা করছিল। যাই হোক, এদিকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পরের দিন এজেন্ট 47 ও কার্টিয়া একটি হোটেল রুমে ওঠে। এদিকে এজেন্ট 47 যখন বাথরুমে শাওয়ার নিতে যায়, অন্যদিকে কার্টিয়া এজেন্ট 47 এর সেই মারাত্মক দুই গান খুলে সেগুলো পরিষ্কার করতে থাকে। তবে ঠিক ওই সময়ে তাদের রুমের উপর আক্রমণ করে বসে অস্ট্রেলিয়ায় থাকা সিন্ডিকেট কোম্পানির বেশ কয়েকজন এজেন্ট। তবে তো তারা জানে না যে
সেখানেই রয়েছে এজেন্ট 47। এজেন্ট 47 তার গান হাতে না পেয়ে একাই শুরু করে তার হাত দিয়ে সকলকে মেরে শুইয়ে দেওয়া। এভাবে সে মাত্র কয়েক মিনিটের মধ্যে ওখানে থাকা সকলকে মেরে পাট করে দেয়। আর তার বিনা পারমিশনে তার গান খুলে অ্যাসেম্বল করার কারণে সে কার্টিয়াকে বকাঝকা করতে থাকে। মুভির সিন শিফট হলে আমরা জার্মানের সিন্ডিকেট কোম্পানির অফিস দেখতে পাই, যেখানে দেখা যায় এই কোম্পানির আসল মাফিয়া ডেভিড এজেন্ট 47 এর একটি ছবি তার স্ক্রিনের সামনে রেখে এবার স্মিথকে ফাইনাল অর্ডার দিয়ে দেয়, যেভাবে হোক সে এজেন্ট 47 কে হত্যা করে ডক্টর পিটার ও তার মেয়ে কার্টিয়াকে তার সামনে জীবিত অথবা মৃত হাজির করতে হবে। অর্ডার পেয়ে স্মিথ তার গ্যাংব্যাং রেডি করে নিয়ে এবার অস্ট্রেলিয়ার দিকে যাওয়া শুরু করে। যাই হোক, এদিকে আমরা অস্ট্রেলিয়াতে দেখতে পাই যে কার্টিয়া তার বাবার লোকেশন খুঁজতে খুঁজতে অবশেষে তার বাবার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। দীর্ঘ 30 বছর পর সে তার বাবাকে নিজের চোখের সামনে দেখে সে আর আবেগ ধরে রাখতে পারে না, ফলে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। এত বছর পরে তার মেয়েকে হঠাৎ তার চোখের সামনে দেখে ডক্টর পিটার তাকে জিজ্ঞেস করতে থাকে যে সে কিভাবে তার লোকেশন ট্র্যাক করলো। ঠিক ওই সময়ে ডক্টর পিটার দেখতে পায় যে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে এজেন্ট 47। এবার ডক্টর পিটার বুঝতে পারে যে তার লোকেশন ট্র্যাক করেছে এজেন্ট 47। যাই হোক, সেখানে তাদের মধ্যে কথা চলার মধ্যেই হঠাৎ এজেন্ট 47 লক্ষ্য করে যে দুজন পর্যটক তাদের দিকে কেমন নজরে তাকিয়ে রয়েছে, ফলে তার আর বুঝতে বাকি থাকে না যে এরা হচ্ছে সিন্ডিকেট কোম্পানির গুপ্তচর। তাই এজেন্ট 47 আর কোনো রিস্ক না নিয়েই ফাটাফাট শুট করে তাদের দুজনকেই সেখানেই শুইয়ে দেয়। সেই সাথে সে ডক্টর পিটার ও কার্টিয়াকে একটি গাড়িতে তুলে নিয়ে দ্রুত ওই জায়গা ত্যাগ করতে থাকে, কারণ সিন্ডিকেট কোম্পানির স্পাই এখানে চলে এসেছে, মানে তাদের আরো বহু সংখ্যক সিন্ডিকেট এখানে চলে আসবে। আর ঠিক হয়ও এমনটা। কিছুদূর আগানোর পরে হঠাৎ রাস্তার মধ্যে চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে সিন্ডিকেট কোম্পানির পালিত সব চেলাপেলা। চারিদিক থেকে তারা ডেজার পিন ফায়ার করতে থাকে তাদের গাড়ির দিকে, আর সেই পিনগুলো তাদের গাড়ির মধ্যে ঢুকে যেয়ে হুকের মতো আটকে যেতে থাকে। ফলে যতই গাড়িতে প্রেস করা হোক তাদের গাড়ি এক চুলো নড়ছিল না। যখন এজেন্ট 47 বুঝতে পারে যে এখন তাকে ফ্রন্ট লাইনে যুদ্ধে যেতে হবে, এবার সে গাড়ি থেকে নেমে তার কোমর থেকে তার সেই দুই আইকনিক গান বের করে। এবার সেখানে শুরু হয় এজেন্ট 47 এর সাথে উপরের বিল্ডিং এ থাকা বেশ কয়েকজন স্নাইপারের সাথে মারাত্মক স্নাইপার শট। গোলাগুলির এক পর্যায়ে একটি গুলি এসে লাগে ডক্টর পিটারের পায়ে। আর ডক্টর পিটার যখন বুঝতে পারে যে এই সিন্ডিকেট নামক কোম্পানি শুধুমাত্র তাকেই খুঁজছে, তাই সে তার মেয়ে কার্টিয়াকে দ্রুত এই জায়গা থেকে পালিয়ে যেতে বলে। কার্টিয়া সেখান থেকে চলে যাওয়া মাত্রই সেখানে এসে হাজির হয় স্মিথ, আর সে ডক্টর পিটারকে ধরে নিয়ে আসে তাদের আস্তানায়। এবার ফাইনালি ডক্টর পিটারকে সামনে পেয়ে সিন্ডিকেট কোম্পানির আসল মাফিয়া ডেভিড বলতে থাকে, বলো ডাক্তার, তুমি মানুষের উপরে কোন জেনেটিক এক্সপেরিমেন্ট করে তাদেরকে সুপার অ্যাসাসিন বানাতে? সেই সাথে তুমি আমাকে এটা বলো যে তোমার করা সেই এক্সপেরিমেন্টের ডিএনএ স্যাম্পল এবং এই এক্সপেরিমেন্টের ফর্মুলা কোথায় লুকিয়ে রেখেছো? তবে এত কিছুর পরেও ডক্টর পিটার জানায় যে তোরা যদি আমাকে মেরেও ফেলিস তবে আমি এই স্যাম্পল বা সেই ফর্মুলা তোদের হাতে দিব না। যখন ডেভিড বুঝতে পারে যে ডক্টর পিটার কোনোভাবেই তাকে এই ফর্মুলা দিবে না, এবার সে সিদ্ধান্ত নেয় যে তাকে একটি বিষাক্ত পয়জন ইনজেকশন পুশ করে চিরতরে বিদায় জানিয়ে দেবে। যখন বিষাক্ত পয়জন ইনজেকশন ডক্টর পিটারের শরীরে পুশ করতে যাবে, ঠিক তার আগেই কার্টিয়া একটি হেলিকপ্টার নিয়ে একদম ঢুকে পড়ে তাদের আস্তানার মধ্যে। আর সেই হেলিকপ্টারের পাখার মধ্যে লেগে সেখানে থাকা সকলেই কেটে কুচি কুচি হয়ে উড়ে যেতে থাকে। সেই সাথে এই হেলিকপ্টারও তার নিয়ন্ত্রণ হারিয়ে বিল্ডিং এর মধ্যে বিধ্বস্ত হয়ে পড়ে। তবে তার আগেই কার্টিয়া সেই হেলিকপ্টার থেকে বেরিয়ে সেখানে বেঁচে থাকা সকল গার্ডদের উড়িয়ে দিতে থাকে। এখানে এই মেয়েটি এমন সব মারাত্মক হেডশট দিয়ে আর্মি কিল করেছিল যেগুলো মিস করলে তোমাদের অনেক কিছুই মিস হয়ে যাবে। যাই হোক, এদিকে যখন কার্টিয়া একদম তুমুল তাণ্ডব শুরু করে দেয়, তখন ডেভিড তার চালাপালা নিয়ে অন্য দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কারণ এই পরিবেশে আর কোনোভাবেই মাফিয়াগিরি করা সম্ভব না। তবে তারা মেইন দরজার কাছে যেতেই হঠাৎ তাদের উপরে শুট করে বসে এজেন্ট 47। তবে এই বন্দুকের বুলেট একদম হাতের মধ্যে আটকে দেয় স্মিথ, কারণ আগেই বলেছিলাম যে এই স্মিথ নামক অ্যাসাসিনের পুরো বডি টাইটেনিয়াম ধাতু দিয়ে বানানো, ফলে এই সকল বুলেট বা চাকুর আঘাত তার কিছুই করতে পারবে না। সে তার বস ডেভিডকে সেফ এক্সিট দিয়ে বের করে দেয়, আর তারপর শুরু করে এজেন্ট 47 এর সাথে কঠিন মারামারি। শুরু হয়ে যায় দুই এজেন্টের মধ্যে মারাত্মক রকমের লড়াই।
কেউ যেন কাউকে 1 ইঞ্চিও ছাড় দেওয়ার পাত্র নয়। এভাবে এজেন্ট 47 তাকে বারবার শুট করলেও সে দেখতে পায় যে স্মিথের এই বুলেটের আঘাতে কিছুই হচ্ছিল না। যখন এজেন্ট 47 বুঝতে পারে যে তাকে গুলি করে বা চাকু দিয়ে মেরে ফেলা সম্ভব নয়, এবার সে তার হাত থেকে একটি টাইটানিয়ামের তার বের করে আর সেই টাইটানিয়ামের তার তার গলার মধ্যে পেঁচিয়ে ধরে, সেই সাথে তাকে দিয়ে একদম ওয়ালের সাথে চেপে ধরে। আর এই ওয়ালের সাথেই ছিল ইলেকট্রিক একটি তারের লাইন। আর টাইটানিয়াম ধাতু হলো ইলেকট্রন পরিবহনের সব থেকে ভালো উপায়। ফলে 1000 ভোল্টের কারেন্টের শক খেয়ে স্মিথ আস্তে আস্তে তার শক্তি হারাতে থাকে। আর এভাবে এক পর্যায়ে স্মিথ আস্তে আস্তে তার সকল শক্তি হারিয়ে একদম নিস্তেজ হয়ে অবশেষে তার চ্যাপ্টার শেষ হয়। স্মিথকে শেষ করার পরে এবার কার্ডিয়া ও এজেন্ট 47 তাদের গান লোড করে নেয় আর আস্তে আস্তে ভেতরে যেতে থাকে আসল লিডার ডেভিডকে খাওয়ার জন্য। সেখানে তাদের সামনে যতগুলো গার্ড আসতে থাকে তাদেরকেই তারা হেডশট দিয়ে উড়িয়ে দিতে থাকে আর এক পা করে সিঁড়ি দিয়ে ওপরের দিকে যেতে থাকে। তবে তারা যখন ছাদের উপরে চলে আসে তারা দেখতে পায় যে সিন্ডিকেট কোম্পানির আসল মাফিয়া ডেভিড ডক্টর পিটারকে হেলিকপ্টারে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সেখানে থাকা সকল গার্ডকে তারা একে একে কিল করে যখন ডেভিডের কাছে যায় তখন তারা দেখতে পায় যে ডেভিড ইতিমধ্যেই হেলিকপ্টার নিয়ে অনেক দূরে চলে গেছে। কার্ডিয়া ও এজেন্ট 47 সেই হেলিকপ্টারের দিকে বারবার শুট করলেও সেই হেলিকপ্টারের কিছুই হয় না। ঠিক ওই সময়ে সেখানে আরো একজন লোক উঠে আসে আর সে কার্ডিয়ার দিকে ফায়ার করে দেয়। আর এই কাহিনী দেখতে পায় এজেন্ট 47। ফলে সে দ্রুত কার্ডিয়ার সামনে এসে দাঁড়ায় আর সেই বুলেট এসে ঢুকে যায় এজেন্ট 47 এর পিঠের মধ্যে। এরপর সে ঘুরে উঠে এক ফায়ারে ওই লোকের খুলি উড়িয়ে দেয়। আর একই সময়ে আমরা দেখতে পাই যে ডক্টর পিটার কেমন এক মায়াবী নজরে হেলিকপ্টার থেকে তার মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। সে তার মেয়েকে শেষবারের জন্য দেখে নেয় আর তার পকেট থেকে একটি ইনহেলার বের করে নেয়। মূলত এটা আসলে কোনো ইনহেলার ছিল না, বরং এটা ছিল একটা বোম। ডক্টর পিটার তার মেয়েকে শেষ বিদায় জানিয়ে দিয়ে সে তার ইনহেলারে প্রেস করার সাথে সাথেই পুরো হেলিকপ্টার সহ সিন্ডিকেট কোম্পানির আসল মাফিয়া ডেভিড একদম ছিন্নভিন্ন হয়ে যায়। সেই সাথে ডক্টর পিটারের সাথে সাথে তার এক্সপেরিমেন্ট করায় সকল জেনেটিক ও ডিএনএ স্যাম্পল গুলো সকল মানব জাতির আড়ালেই থেকে যায়। মানে তার ফর্মুলাগুলো ব্যবহার করে আর কেউ মানুষের উপরে এক্সপেরিমেন্ট করে কেউ আর হিটম্যান বানাতে পারবে না। পরিবেশ একটু নর্মাল হলে সেই সাথ থেকে এজেন্ট 47 ও কার্ডিয়া যখন ফিরে আসছিল হঠাৎই লিফটের দরজা খোলার সাথে সাথে তারা দেখতে পায় যে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এজেন্ট 47 এর মতো হুবহু দেখতে আরো একজন অ্যাসাসিন। এই কাহিনী দেখা মাত্রই তারা তিনজনের দিকেই গান তাক করে দাঁড়ায়। আর এখানেই এই মুভির সমাপ্ত হয়ে যায়। তাদের সামনে দাঁড়ানো এজেন্ট 47 এর মতো দেখতে এই হিটম্যান আসলে কে ছিল তার উত্তর পাওয়া যাবে পরবর্তী পর্বে। যদি এই মুভির 3 নম্বর পার্ট আসে তবে সেটাও এই চ্যানেলে এক্সপ্লেনেশন ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।